সো ফাইনালি আমরা আমাদের পারমুটেশন বা বিন্যাসের মধ্যে প্রবেশ করব। তার আগে আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু জেনে নিই, কারণ ফ্যাক্টোরিয়ালটা আমাদের দরকার। আমরা 9-10-এ চ্যাপ্টার 10-এ ফ্যাক্টোরিয়াল শিখে আসছি, বাট আমাদের ফ্যাক্টোরিয়াল নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন আছে, বুঝছো? তো খেয়াল করো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ফ্যাক্টোরিয়ালকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি চাইলে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে ধরো কোনো একটা সংখ্যা, তারপরে যদি এই ধরনের একটা আশ্চর্যবোধক চিহ্নের মতো হয়, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। অথবা ফ্যাক্টোরিয়ালকে আরেকটা ওয়েতে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এইভাবে। তাহলে এইটাকে বলা হয় আবার ফ্যাক্টোরিয়াল 5, মানে এটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5, মানে আগে আর পরে, বাট মানে ভ্যালুতে কোনো সমস্যা নেই, মান একই, ঠিক আছে? আচ্ছা, তো ফ্যাক্টোরিয়ালকে কিভাবে প্রকাশ করা হয় এটা আমরা একটু জানলাম। আমরা 9-10-এ মনে হয় জাস্ট এটা শিখছিলাম, রাইট? আচ্ছা, তো এবার আসো যে কোনো একটা সংখ্যা তার ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়। কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত, মানে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফলের মান। যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1, তার মানে এখানে আসবে 120, ঠিক আছে? ঠিক তেমনি ধরো আমি তোমাকে বললাম 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কি বলা যায় বলো তো? 5 × 4 × 3 × 2 × কত? 1। ও 5 কেন, 4 × 3 × 2 × কি 1, মানে যা আসবে তা, বুঝছো? কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মিন্স ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত প্রতিটা সংখ্যা কি, প্রতিটা সংখ্যার গুণফলের মান, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চিন্তা করে দেখো, ধরো আমি তোমাকে বললাম n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি? n এর মান তো আমরা জানি না, রাইট? বাট n থেকে এক এক করে প্রতিবার কি একটা করে সংখ্যা কমবে, তাহলে n × n-1, মানে n থেকে 1 কমছে, ইন্টু n-2 ইন্টু n-3, এইভাবে কমতে কমতে একদম 1-এ চলে যেতে হবে। তাহলে ডট 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 ডট, ধরো লাস্টে 3 আসলো, 2 আসলো, 1 আসলো। তার মানে 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 আপ টু n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলের মানে কি আমাদের n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছি। এবার তোমাদের আমি কোন একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল আকারে যে প্রকাশ করা যায় এইটাও শেখাবো, ঠিক আছে? তোমরা খেয়াল করে দেখো তো, এখানে একটু খেয়াল করো তো, এই যে 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম 5 × 4 × 3 × 2 × 1। আচ্ছা বলো তো এইটুকু অংশ কি লেখা যায়? এটা কি 1 × 2 × 3 × 4 না? তারপরে এটাকে 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, রাইট? তার মানে ব্যাপারটা এরকম না যে আমরা চাইলে এই 5 ফ্যাক্টোরিয়ালকে 5 × 4 থেকে শুরু করে 1 পর্যন্ত না লিখে চাইলে কিন্তু আমরা 4 ফ্যাক্টোরিয়াল আকারে কনভার্ট করতে পারি, ঠিক আছে? মানে 1 2 3 4 একে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, বুঝা গেছে? অথবা যদি আমরা এখানে জাস্ট 1 2 3 কে ফ্যাক্টোরিয়াল বানাই, তাহলে কি লেখা যায়? 5 × 4 × 1 2 3 ফ্যাক্টোরিয়াল, মানে কি 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, বুঝছো? এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মানে এটা আসলে অ্যাকচুয়ালি দরকার কি, মানে কেন আমরা এটা করব, দরকার কেন? তুমি খেয়াল করে দেখো, ধরো তোমাকে আমি বললাম, ধরো এমসিকিউ দিলাম যে 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 98 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু বের করো। তুমি কি করলা? তুমি বলো ভাই এটার জন্য তো আমরা এত বড় সংখ্যা তো আর মুখে মুখে করতে পারবো না, তো ভাইয়া আমরা কি করব? ভাই আমরা ক্যালকুলেটর ইউজ করব। তো আমরা হচ্ছে ভাই উপরে লিখবো 100 ফ্যাক্টোরিয়াল, আর ভাইয়া নিচে লিখবো 98 ফ্যাক্টোরিয়াল। তো ভাই এই যে দেখেন আমাদের এমসিকিউর আনসার চলে আসছে, ম্যাথ এরর আসছে না, রাইট? মানে আসলে ব্যাপারটা কি হয়েছে, যখন ক্যালকুলেটরকে তুমি 100 ফ্যাক্টোরিয়াল দিয়েছো, ও কিন্তু 100 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করবে, রাইট? সো ক্যালকুলেশন করতে গিয়ে দেখে সংখ্যাটা অনেক বড়, সো বলছে ভাই আমি পারবো না এত বড় সংখ্যা দিয়ে এই ম্যাথটা করার জন্য, সো বলে দিছে তোমাকে সিম্পলি ম্যাথ এরর, ঠিক আছে? সো আমরা তাহলে কিভাবে করব এই ম্যাথটা, যদি পরীক্ষা আসে কিভাবে করবা?
খুবই সিম্পল একটা ওয়ে, তুমি জাস্ট নিচে 98 ফ্যাক্টোরিয়ালকে রেখে দিবা, আর যেটা বড় 100 ফ্যাক্টোরিয়াল এটাকে এক এক করে কমাইতে থাকবা। তাহলে তুমি কীভাবে কমাবা, তুমি প্রথমে লিখবা 100, তাহলে এর পরের সংখ্যাটা হবে 99, এর পরের সংখ্যা হবে 98, 98 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফলকে আমরা 98 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? সো 98 কি কাটা, তাহলে এখানে আসবে 9900, 9900। বুঝতে পারছো? তার মানে আমাদের সবসময় যে ফ্যাক্টোরিয়ালের ম্যাথ তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবা ব্যাপারটা এরকম না, তোমাকে হাতে কলমে জিনিসটা জানতে হবে, ঠিক আছে? সো আমাদের এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে অনেক সময়, যে মনে করো যে এখানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-2 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কত? তো খুবই সিম্পল, যে আমরা নিচে n-2 যেটা ছোট এটাকে রেখে দিব, আর উপরে n কে আমরা একটু একটু করে কমাতে থাকবো। তাহলে n পরে ইন্টু n-1 ইন্টু n- কত 2, তাহলে n-2 এর পর n-3 4 5 6 হওয়া শুরু করবে, আর আমরা n-2 এর পর একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলেই এখানে স্টপ। তাহলে n-2 কি কাটা, তার মানে এখানে হবে n ইন্টু n-1। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, এই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমরা শিখলাম, এটা কেন শিখলাম? কারণ ভাই বিন্যাস সমাবেশের মধ্যে তোমার ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে ইউজ করতে হবে, বাট তোমাকে আমি এখন ফ্যাক্টোরিয়ালের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে ফ্যাক্টোরিয়াল দিয়ে অ্যাকচুয়ালি কী মিন করে ওইটা বলবো, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? যখন আমি শিখছি তখন আমার কাছে ভালো লাগছিল যে না, অ্যাকচুয়ালি একটা জিনিস আমি শিখতেছি, বাট এটার ফিজিক্যাল মিনিংটা অ্যাকচুয়ালি এটা কী মিন করে এটা শিখলাম, ঠিক আছে? তো ফ্যাক্টোরিয়ালটা আসলে কী মিন করে খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম দুইটা সংখ্যা আছে তোমার কাছে, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এই এ এবং বিকে তুমি হচ্ছে একটু সাজাও বা অ্যারেঞ্জ করো। তাহলে অ্যারেঞ্জ করার জন্য তুমি কয়টা উপায় ফলো করতে পারো বলো তো? এ এবং বিকে সাজানোর জন্য হয় তুমি এ আগে লিখবা বি পরে লিখবা, অথবা বি আগে লিখবা এ পরে লিখবা, তাই না? এর বেশি কি হইতে পারে? এর বেশি হইতে পারে না। তার মানে এখানে কিন্তু টোটাল দুইটা উপায় সাজাইছো, রাইট? আচ্ছা, আবার তুমি খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে ঠিক আছে তোমার কাছে তিনটা ভিন্ন ভিন্ন বস্তু আছে যারা কিনা এ বি সি, তুমি এদেরকে একটু সাজাও দেখি। এবার তুমি এদেরকে সাজাবা কিভাবে বলো দেখি? এদেরকে সাজাবো হচ্ছে প্রথমে হয়তোবা তুমি এ বি সি লিখবা, এক ধরনের সাজানোর উপায় হইল। আবার তুমি হয়তোবা এ সি বি লিখবা, রাইট? অথবা বি এ সি লিখবা, অথবা কি লিখবা বি সি এ লিখবা, অথবা তুমি সি এ বি লিখবা, অথবা তুমি সি বি এ লিখবা, তাই না? তার মানে এখানে টোটাল সাজানোর উপায় কয়টা হয়েছে বলো তো? 6টা। এই 6টার বাইরে কিন্তু তুমি এ বি সিকে সাজাতে পারবা না, রাইট? তার মানে তোমাকে কিছু ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলে এদেরকে কিভাবে সাজাবা সেই সাজানোর উপায় তুমি এখানে বের করছো না। আসলে ফ্যাক্টোরিয়াল দিয়ে মূলত সাজানোর উপায় বুঝায়। কেমনে ভাইয়া? ধরো দুইটা ভিন্ন ভিন্ন বস্তু না, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুকে যদি আমি 2 ফ্যাক্টোরিয়াল বলি, বলতো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, দ্যাট মিনস 2 না, রাইট? তারপরে দুইটি ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলে সাজানোর উপায় হবে দুইটা। তাহলে বলো তিনটা ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলে দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল না? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 6টা, রাইট? সো তিনটা ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলে সাজানোর উপায় হবে 3 ফ্যাক্টোরিয়াল। বলো তো যদি 4টা বস্তু দেওয়া থাকে তাহলে সাজানোর উপায় কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? মানে 24টা হবে। ক্লিয়ার? তার মানে এটা তুমি মাথায় রাখবা, নোট ডাউন করে রাখতে পারো। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যাটা মানে ততগুলো ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে সাজানো ব্যবস্থা। ধরো তোমাকে বললো 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5টা ভিন্ন ভিন্ন বস্তু তোমাকে দিয়ে বলছে এদেরকে সাজাও, এবং এদেরকে টোটাল 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়, মানে 120 উপায়ে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এবার আসো ফ্যাক্টোরিয়ালে আরেকটা জিনিস দেখাই, সেটা আমরা অনেকেই মানে 9-10-এ শিখি নাই হয়তো বা। ধরো তোমাকে আমি বললাম যে -3 ফ্যাক্টোরিয়াল, -3 ফ্যাক্টোরিয়াল, -3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হবে? অনেকে বলে ভাই -3 -4 মানে এক এক করে কমান, বা -3 -2 -1 দেন। আচ্ছা বলো তো -3 এইখান থেকে যদি আমি এক এক করে কমাই কোনোদিন কি 1-এ যাবে?
কোনোদিন কিন্তু 1-এ যাবে না। তার মানে নেগেটিভ সংখ্যার কোনোদিন ফ্যাক্টোরিয়াল পাওয়া যায় না। তো তোমাদের মধ্যে অনেক বান্দা আছো, তোমরা এখন ক্যালকুলেটরে দিবা যে ভাই দেখলেই ভাই তো বলছে সত্যি কিনা। হ্যাঁ হ্যাঁ সত্যি তো না, -3 ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস -6 আসতেছে, রাইট? ক্যালকুলেটর আসলে কি করছে জানো? ক্যালকুলেটর মাইনাসটা মাইনাস আকারে রেখে দিছে আর 3 ফ্যাক্টোরিয়ালের মান তোমাকে 6 দিছে। বাট তুমি যদি এটা ব্রেকেট দিয়ে দাও, -3 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো এবার এই ভুল লিখছি ভুল করতেছি কেন এটা, আচ্ছা আবার লিখে, আচ্ছা এই যে -3 এর পরে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এইবার দেখো ম্যাথ ইরর, বুঝছো? ম্যাথ ইরর, তার মানে নেগেটিভ সংখ্যার কি হবে না, ফ্যাক্টোরিয়াল হবে না। আর তুমি চিন্তা করো তোমার আমি বললাম আচ্ছা -2টা বস্তুকে সাজাও, তুমি বলবো না ভাই কি পাগল হয়ে গেছে, -2টা বস্তু আবার কি, বস্তু কি আবার মাইনাস হয় নাকি, তাই না? সো বস্তু কি হবে না, মাইনাস হবে না। তো খেয়াল করে দেখো, এবার তোমাকে আমি যদি বলি যে হাফ ফ্যাক্টোরিয়াল, এটার মান বের করো। আচ্ছা বলো তো কোন একটা ভগ্নাংশ থেকে তুমি যদি এক এক করে কমাইতে থাকো, এটা কোনোদিন 1 হবে? কোন একটা মানে ভগ্নাংশ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে সবসময় ভগ্নাংশ সংখ্যাই হয় না, তার মানে এইটাও কিন্তু কোনোদিন 1-এ গিয়ে পৌঁছাবে না, রাইট? তার মানে ভগ্নাংশ সংখ্যারও কি হয় না, ফ্যাক্টোরিয়াল হয় না। ভগ্নাংশ সংখ্যার কি হয় না, ফ্যাক্টোরিয়াল হয় না। তোমাকে আমি বললাম একটা অর্ধেক কলম নিয়ে সাজাও তো, তুমি বলো ভাই এবার কি বলে, অর্ধেক কলম নিয়ে আবার সাজাবো কি? বলো ভাই ভাঙে দেন, এটা ভাঙে ফেলেন। ভাই ভাঙে ফেলে তো একটা বস্তু হয়ে গেল, হয়তো ভাঙা কলম, বাট এটা একটা বস্তু হয়ে গেল, এখানে কিন্তু কোনো ভগ্নাংশের হিসাব হবে না, বুঝছো? সো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে যা যা দরকার তোমাকে আমি সবগুলো ইনফরমেশন ক্লিয়ার করেছি। তো মনে রাখবা কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ততগুলো ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানোর ব্যবস্থা, এটা আমরা একটু পরে বিন্যাসের মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তো ফাইনালি হচ্ছে আমাদের বিন্যাসের ধারণা, এই কনসেপ্টটা শুরু, ঠিক আছে? তো এখানে তোমার আমি লিখে রাখছি যে সূত্র আসলে আমরা কি কি শিখতে যাচ্ছি, বাট এগুলো আপাতত টেনশন করা দরকার নেই, এগুলো কীভাবে আসবে না আসবে এগুলো আমি সব তোমাদের বলবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। প্রথমে বিন্যাসের আমরা বেসিক ধারণাটা নেই, এখানে 2টা পার্টে ভাগ করে দেই। বিন্যাসের একেবারে প্রথমে শুরুতে কিন্তু আমরা বিন্যাস সমাবেশের কিছু বেসিক জিনিসপত্র দেখে আসছি, রাইট? সো এই জিনিসগুলো আমরা আবার একটু রিক্যাপ করব। সমাবেশ না, জাস্ট বিন্যাস। ধরো তোমার কাছে 3টা বস্তু এ, বি এবং ধরো সি দেওয়া আছে, 3টা বস্তু দেওয়া আছে এ, বি এবং কি সি, ঠিক আছে? তো এই এ, বি, সি এর 3টা বস্তুকে নিয়েই তোমাকে বলছে সাজাইতে হবে, অ্যারেঞ্জ করতে হবে এ, বি, সি কে। তো অ্যারেঞ্জ করার জন্য আমরা একটু আগে দেখে আসলাম যে প্রথমে আমরা এ, বি, সি লিখতে পারি, অথবা আমরা এ, সি, বি লিখতে পারি, অথবা বি, এ, সি লিখতে পারি, অথবা বি, সি, এ লিখতে পারি, অথবা সি, এ, বি লিখতে পারি, অথবা সি, বি, এ লিখতে পারি, রাইট? তাহলে কয়টা ভিন্ন ভিন্ন উপায়ে লিখতে পারি বলো তো? 6টা ভিন্ন ভিন্ন উপায়ে লিখতে পারি, রাইট? তাই না? তাহলে আমরা এই যে 6টা ভিন্ন ভিন্ন উপায় যে লিখতে পারি তাকে আমরা কীভাবে নাম দিতে পারি? আমরা এখানে 6 লিখতে পারি, রাইট? 6 লিখতে পারি, ওকে। তো ভাইয়া 6কে কিন্তু চাইলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 3টা ভিন্ন ভিন্ন বস্তুকে নিয়ে যদি আমরা সাজাই তাহলে তাকে আমরা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? আবার ধরো 3টা বস্তু না, জাস্ট তোমাকে দিলাম 2টা বস্তু। কয়টা বস্তু বলো তো? 2টা বস্তু, বা 4টা বস্তু দিলে অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য 4টা দিয়ে দেখাচ্ছি না। তো 2টা বস্তু দিলে কি হয় বলো তো? হয় এ বি অথবা বি এ, এর বাইরে কিন্তু কিছু হবে না, তাই না? তার মানে এখানে কয়টা উপায় হইল? 2টা ভিন্ন ভিন্ন উপায় সাজানো যায়, এবং তাকে কিন্তু আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তাহলে বলো তো তোমাকে যদি এবার 1, 2, 3 আপ টু n সংখ্যক বস্তু দিয়ে দেয়, n সংখ্যক বস্তু যারা সবাই ভিন্ন ভিন্ন, মানে একই রকম হওয়া যাবে না, কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন হইতে হবে।
তো n সংখ্যক বস্তু দিয়ে দেয়, তাহলে বলো তো এই n সংখ্যক বস্তুকে তাহলে সাজানোর উপায় কি হবে? n সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় হবে n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায় কি হবে? n ফ্যাক্টোরিয়াল। মানে যতগুলো বস্তু দেওয়া থাকবে সাজানোর উপায় হবে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি n ফ্যাক্টোরিয়াল, এই n ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে পারমুটেশন বা বিন্যাসের মাধ্যমেও প্রকাশ করতে পারি। বিন্যাসের মাধ্যমে কেমনে প্রকাশ করতে পারি? আমরা np n দিয়ে, np কি n, np n দিয়ে প্রকাশ করতে পারি। মানে p এর উপরে একটা n, নিচে একটা n, মানে এটা টোটালটার ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেমনে আসলো? এটা আমি তোমাদের একটু পরে বলতেছি, জাস্ট তুমি এটা লিখে রাখো যে যদি তোমার সবগুলো ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে বা n সংখ্যক লিখি না, যদি তোমাকে বলা হয় n সংখ্যক ভিন্ন ভিন্ন n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানোর উপায়, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল অথবা npn। npn দেখো, npn মানে কোনটা জানো? এই যে আমি তোমার দেখাই দিই, এখানে তোমাদের ক্যালকুলেটরে দেখবা যে ক্রস চিহ্ন বা গুণ চিহ্নের উপরে npr নামে একটা সংখ্যা আছে, npr। যেমন দেখো, ধরো আমি তোমাকে বললাম 5p5, ধরো 5 লিখলাম, শিফট দিলাম, ক্রস দিলাম, আবার 5, তাহলে 5p5 এর মান দেখবে 120 আসবে, 120। আবার তুমি যদি 5 ফ্যাক্টোরিয়াল দাও তাহলেও 120 আসে। তার মানে npn যেই কথা, n ফ্যাক্টোরিয়াল কি একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তো তুমি ভাইয়া সবগুলা বস্তু নিয়ে সাজাইছো না, এবার ধরো তোমাকে কন্ডিশনটা চেঞ্জ করে দিল। কন্ডিশন চেঞ্জ করে তোমাকে বললো যে ফাইন, তোমার কাছে এবার 3টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, তো 3টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে তুমি যেই কোনো 2টা করে বস্তু নিয়ে সাজাও, বা 2টা করে বস্তু নিয়ে তুমি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করো। তাহলে তুমি কিভাবে করবা বলো দেখি? তুমি এখানে a এবং b নিতে পারো, আবার b এবং এও কিন্তু নিতে পারো, রাইট? তাই না? আবার তুমি কি নিতে পারো বলো তো? b c নিতে পারো, আবার c b ও কিন্তু নিতে পারো, তাই না? আবার তুমি চাইলে কি a c নিতে পারো, আবার তুমি চাইলে কি নিতে পারো বলো তো? c a এটাও নিতে পারো, রাইট? তাই না? তাহলে বলো এখানে টোটাল সংখ্যা কয়টা হইলো বলো তো? টোটাল সংখ্যা হইলো 6টা, রাইট? 6টা হয়েছে, তাই না? আচ্ছা, তো টোটাল সংখ্যা যদি এবার মানে 6টা হয়, তাহলে তুমি জিনিসটাকে মানে কিভাবে বের করবে এবার? মানে এবার কিভাবে কি করা যায় 6টাকে? এবার তো তোমার 3 ফ্যাক্টোরিয়াল লিখলে হবে না, কারণ এবার সবগুলোকে নিয়ে তো সাজাও নাই, তাই না? তাহলে কি করা যায়? তুমি খেয়াল করে দেখো, এবার 3টা ভিন্ন ভিন্ন বস্তু দেয়া ছিল, তুমি 2টি করে নিছো, জাস্ট 2টি করে নিয়েছো, তাই না? এখন জিনিসটা কিভাবে কি করা যায়? মানে 6টা তো মানে হিসাবটা এরকম হয়ে যাচ্ছে না যে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, রাইট? 3 ফ্যাক্টোরিয়াল এরকম হয়ে যাচ্ছে না? তাহলে কি করা যায় বা কিভাবে কি করা যায়, এটা কোন আইডিয়া? আমরা কিভাবে আইডিয়াটা জেনারেট করব, মানে এখানে কিভাবে আমরা সূত্রটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আমরা মানে কোনো একটা স্ট্রাকচারে যাইতে পারতেছি না, আমরা আমাদের গণনার গুণন বিধির কনসেপ্টগুলো দেখি একটু ইউজ করা যায় কিনা। খেয়াল করে দেখো, ধরো এখানে টোটাল 3টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, 2টি বস্তু নিয়ে সাজাইতে বলছে, তার মানে 2টি বস্তু মানে কি? তোমাকে 2টা ঘর করতে হবে, রাইট? সো 2টা যদি আমরা ঘর করি, তাহলে আমাকে বলো টোটাল তোমার কাছে বস্তু আছে কয়টা? টোটাল বস্তু আছে হচ্ছে তোমার কাছে 3টা। তাহলে 3টার যেই কোনো একটা বস্তু এখানে বসবে। তাহলে প্রথম ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে টোটাল 3 উপায়। ধরো সি বসে গেছে, থাকবে কে? এ আর বি। তাহলে এ আর বি 2 জন
এইখানে বসতে পারে দুই উপায়ে, হয় এ বসবে নয়তো বি বসবে, রাইট? তাই না? এটাই তো কাজ, তাই তো? তো গণনার গুণনবিধি অনুসারে কি করতে হবে আমাদের? 3 এবং 2 কিন্তু গুণ করতে হবে, রাইট? 3 আর 2 গুণ করলেও কিন্তু 6 হয়, মানে আমরা ওই কনসেপ্টটা দিয়েও এটা করতে পারি, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো, আমরা চাচ্ছি এটাকে একটি স্ট্রাকচারে কনভার্ট করার জন্য। তাহলে কীভাবে স্ট্রাকচারে কনভার্ট করব? আগের বার তো সবগুলা গুণ অবস্থায় ছিল না, মানে ধরো তোমার 6টাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট লিখতে পারতাম, তাই না? এখানে কিন্তু 3 × 2 আছে, বাট 1 কি এখানে আছে? 1 নাই। তাহলে আমি যদি এখানে, তুমি খেয়াল করো, মানে স্ট্রাকচারটা আমি ডেভেলপ করতে চাচ্ছি কিভাবে। তো ধরো এখানে একটা 1 নিয়ে আসলাম, ধরো এখানে একটা 1 নিয়ে আসলাম, তাহলে বলো তো নিচেও কি একটা 1 নিয়ে আসতে পারি না? নিচে একটা 1 নিয়ে আসতে পারি। তুমি বলো ভাই নিচে 1 নেওয়ার তো দরকারই নেই, ধরো আমি নিয়ে আসলাম। আচ্ছা বলো তো 1 2 3, এই 3টা গুণ করলে কত হয়? 3 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 1 কে লেখা যায় কি? 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, রাইট? আচ্ছা, কিন্তু ভাই তোমাকে তো 3টা বস্তু দিয়ে 2টা করে বস্তু নিয়ে সাজাইতে বলছে। তাহলে আমরা এই জিনিসটাকে আসলে এমনভাবে অ্যারেঞ্জ করতে চাচ্ছি যেন এখানে 3 আর 2 এই সংখ্যাগুলোই থাকে, এই একটা যেন না থাকে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি জিনিসটা? খেয়াল করো তো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 - 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তুমি বলো ভাই এত কিছুর দরকার কি? আসলে এত কিছু দরকার নাই, জাস্ট আমরা চাচ্ছি একটি স্ট্রাকচারে কনভার্ট করার জন্য, যে আমাদের কাছে 3টা ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া আছে, দ্যাট মিনস 3 সংখ্যার এখানে আছে, 2টি বস্তু বাছাই করতে বলছে, তার মানে 2 সংখ্যাটা এখানে আছে। জাস্ট এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 - 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম না? এইটাকেই খুব সুন্দর করে এই জিনিসটা আকারে লেখা যায় যে 3p2, 3p2। তার মানে 3টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 2টি করে বস্তু নিয়ে সাজানোর উপায় হচ্ছে 3p2। এটাকে আমরা চাইলে এইভাবে প্রকাশ করতে পারি, চাইলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 - 2 ফ্যাক্টোরিয়াল আকারেও কি প্রকাশ করতে পারি। তোমাদের আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। আরেকটা উদাহরণ দিই, দাঁড়াও, আরেকটা উদাহরণ দিই, ঠিক আছে? এবার আমরা কিন্তু পারমুটেশনে যে এর মাধ্যমে করব, হ্যাঁ? আরেকটা উদাহরণ দিয়ে নেই। ওকে, সো এবার খেয়াল করে দেখো, কি রে ভাই এটা সিলেক্ট হচ্ছে না কেন? ওকে, সো ধরো তোমার কাছে 5টি, ধরো তোমার কাছে 5টি বস্তু দেওয়া আছে, 5টি বস্তু দেওয়া আছে, 5টি বস্তু আছে, এবং অবশ্যই 5টি বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভিন্ন ভিন্ন না হইলে কি কি মানে ঝামেলা হইতে পারে এটা আমরা পরে দেখব। তো এর মধ্যে 3টি বস্তু তোমাকে বাছাই করতে বলছে। 3টি বস্তু বাছাই করো, 3টি বস্তু বাছাই করতে বলছে। কত উপায়ে বাছাই করা যায়? তো তুমি খেয়াল করে দেখো, তোমার 3টি বস্তু বাছাই করা মানে কি? তাহলে তোমার এখানে ঘর হবে কয়টা বলো তো? 3টা না? ঘর হবে কয়টা? 3টা। তাহলে যেহেতু 5টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, তাহলে 5টা বস্তু যে কোনো একটা বস্তু কিন্তু এই ঘরে বসতে পারে, রাইট? ধরো এই ঘরে বসলো, একটা বস্তু বসে গেছে, বাকি থাকবে কয়জন? 4জন। তাহলে 4জনের যে কোনো একজন এখানে বসবে। বাকি থাকবে 3জন, তাহলে 3জনের যে কোনো একজন এখানে বসবে, রাইট? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি এখানে 5 × 3, 5 × 4 × 3 এদের গুণফল হয়ে যাচ্ছে না? এদের গুণফল হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু আমি যদি একটা কাজ করি, এবার আগের মতো আমি এখানে জোর করে একটা 2 এবং একটা 1 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ভাইয়া নিচেও কিন্তু একটা 2 আর একটা 1 দিয়ে গুণ করতে হবে। কেন গুণ করলাম? কারণ 1 থেকে 5 পর্যন্ত প্রতিটা সংখ্যার গুণফলকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর 1 আর 2কে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? আচ্ছা, খেয়াল করো তো, আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালকে রেখে দেই আর 2 ফ্যাক্টোরিয়ালকে 5 - 3 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে কোনো আপত্তি আছে তোমার কাছে? কেন লিখলাম? কারণ আমরা 5টি এবং 3টি এইটা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। আর এই যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে কিন্তু আমরা 5p3 বলতে পারি, 5p3 বলতে পারি। আশা করি এবার তুমি কনসেপ্টটা ক্লিয়ার হইছো। তার মানে
তুমি এটা মনে রাখবা যে তোমার কাছে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকে, সেখান থেকে r সংখ্যক বস্তু নিয়ে বাছাই করতে বলা হয় বা সাজাইতে বলা হয়, তাহলে তুমি লিখবা npr। npr আর npr এর ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝছো? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তার মানে কি হইল এটা? কি হ্যাং করছে নাকি? ও, একটা মশা বসছে, বুঝছো? কি একটা অবস্থা! ও কতগুলা ঘর করে দেখছো? মানে পড়ার মধ্যে ডিস্টার্ব না করলে হয় না, বুঝছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে npr আর n ফ্যাক্টোরিয়াল, তাহলে এদের মধ্যে আমরা যদি একটু পার্থক্যটা একটু খেয়াল করি আবার, যে npr মানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, রাইট? আর তোমাকে যদি বলা হয় npn মানে কি বলো তো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। আর n মাইনাস n তো মানে 0, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। আমরা কি জানি? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে যদি 1 হয় তাহলে এখানে কত হবে? n ফ্যাক্টোরিয়াল হবে। বুঝছো? তাহলে npr এর একটা ফর্মুলা, আর npn কে আমরা ডাইরেক্ট n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে? আর এই দুইটা ফর্মুলা আমরা কখন ইউজ করব? কখন ইউজ করব? যখন আমাদের সবগুলো বস্তু ভিন্ন ভিন্ন হবে। অবশ্যই ভিন্ন ভিন্ন বস্তু হইতে হবে, আদারওয়াইজ কিন্তু ভাইয়া তুমি ইউজ করতে পারবা না। ভিন্ন ভিন্ন বস্তু হতে হবে, ভিন্ন ভিন্ন বস্তু হতে। বারবার একই কথা কেন বলতেছি জানো? কারণ তোমরা দেখবা এই ভিন্ন ভিন্ন বস্তু বা এক জাতীয় বস্তু, এই দুইটার মধ্যে, এই দুইটার উপর বেসিস করে তোমার বিন্যাস এবং সমাবেশের পুরো কনসেপ্টটাই ডিপেন্ড করতেছে। আমরা অনেক সময় কি করি? বিন্যাস বুঝতেছি, সমাবেশও বুঝতেছি, কিন্তু কিছু কিছু ম্যাথ আছে প্রথমে সমাবেশ করে এরপরে বিন্যাস করতে হয়, তখন আমরা গিয়ে গোলায় ফেলি, আমরা ডিরেক্ট বিন্যাস করে ফেলি, বাট ম্যাথটা হয় না। বুঝছো? তো তোমাকে মাথায় রাখতে হবে এখানে npr এবং npn এই সূত্রগুলো ইউজ করার জন্য তোমাকে সবসময় ভিন্ন ভিন্ন বস্তু হইতে হবে, ভিন্ন ভিন্ন বস্তু হতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখি। তাহলে আমরা কয়েকটা ম্যাথ সলভ করি। এখানে মানে ফর্মুলা 1 রিলেটেড কিছু ম্যাথ, মানে দুইটা ফর্মুলা দেখলাম না, সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো এখানে বলছে সবগুলো ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানো ব্যবস্থা। তো এখানে যেই তিনটা হচ্ছে শব্দ দেওয়া আছে, মানে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলার সবগুলা বস্তু বা সবগুলা লেটার নিয়ে তোমাকে শব্দ তৈরি করতে হবে। তুমি কতগুলা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারো। তো তোমার এখানে কোশ্চেনে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, তোমাকে প্রথমে দেখতে হবে কতগুলা লেটার এখানে দেওয়া আছে বা বর্ণ দেওয়া আছে এবং সবগুলা কি ভিন্ন ভিন্ন কিনা। সবগুলা ভিন্ন ভিন্ন হইলে তুমি ডিরেক্ট ওই ফর্মুলাগুলো কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমাকে বলো তো এখানে মার্কেট শব্দটিতে কয়টি বর্ণ আছে বলো? 1 2 3 4 5 6। দেখো তো সবগুলা বর্ণ কি ভিন্ন ভিন্ন না? সবগুলা বর্ণ কি ভিন্ন ভিন্ন, রাইট? সো মার্কেট শব্দের সবগুলা বর্ণকে নিয়ে যদি তোমাকে শব্দ তৈরি করতে বলা হয় তাহলে কতগুলো শব্দ তৈরি করা যাবে? যেহেতু সবগুলাই বলছে, তো সবগুলা কি 6টা না? তাহলে এখানে হবে 6 ফ্যাক্টোরিয়াল, অথবা তুমি লিখতে পারো 6p6। বুঝছো? ক্লিয়ার? মানে এক লাইনে আনসার, এক লাইনে আনসার। বলো ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেলে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8। আগে দেখতে হবে সবগুলা বর্ণ ভিন্ন ভিন্ন কিনা। সবগুলাই ভিন্ন ভিন্ন, এখানে তো এক জাতীয় কোনো বর্ণ নাই, তার মানে এটাকে সবগুলাকে নিয়ে সাজানোর উপায় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, অথবা তুমি লিখতে পারো 8p8, 8p8। বুঝছো? ইকুয়েশন, বলো তো ইকুয়েশন শব্দের মধ্যে এখানে কয়টা বর্ণ আছে?
টোটাল 8টা বর্ণ, রাইট? সো ইকুয়েশন শব্দের সবগুলা বর্ণকে নিয়ে তোমাকে যদি সাজাইতে বলা হয় তাহলে সাজানোর উপায় হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, অথবা তুমি লিখতে পারো 8p8। তোমাদের কি মনে আছে এই শব্দগুলা দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করছিলাম গণনার গুণনবিধি অ্যাপ্লাই করে, মনে আছে? দেখো তো মনে আছে কিনা, একটু মনে করাই দিই। ধর এখানে টোটাল তুমি 8টা ঘর করছিলে, 8টা ঘর, 1 2 3 4 5 5, তারপরে কি 6 7 8, রাইট? মনে আছে যে 8টার যেই কোনো একটা এখানে বসতে পারে, একজন বসে গেলে পরে 7টা থাকবে, পরে 6টা থাকবে, 5টা 4টা 3টা 2টা 1টা, এবং আমি তোমাদের শিখাইছিলাম 8 ফ্যাক্টোরিয়াল, মনে আছে? সো আমরা চাইলে এই ধরনের ম্যাথগুলো কি গণনার গুণনবিধি দিয়েও করতে পারি, আবার আমরা সূত্র দিয়েও করতে পারি। তোমার কাছে এখন মনে হচ্ছে যে ভাই গণনার গুণনবিধি থেকে তো আমাদের সূত্রই সহজ, রাইট? তোমাকে আমি এক একটা ম্যাথ কতভাবে করা যায় সবগুলো ওয়ে শেখাচ্ছি। তুমি ম্যাথ করতে করতে নিজেই বুঝবা কোনটা কোন নিয়মে করতে হবে। এখানে তো ইকুয়েশন শব্দ সবগুলোতে তো তুমি 8 ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো, সব মানে এইভাবে তো আর অ্যাপ্লাই করার দরকার নেই। বাট কিছু কিছু ম্যাথ ছিল না সংখ্যা রিলেটেড বা সামথিং, ওইগুলোতে কিন্তু আবার তোমাকে গণনার গুণনবিধি অ্যাপ্লাই করে করতে হবে। এখানে কিন্তু সূত্র ইউজ করা যাবে না, শূন্যবাদ মতবাদ এগুলোতে কি সূত্র ইউজ করতে পারবা? ঝামেলা হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা 3টা ম্যাথ এখানে ক্লিয়ার, খুবই সিম্পল ম্যাথ। এবার আসো ফর্মুলা 2 রিলেটেড যে ফর্মুলাগুলা, মানে ফর্মুলা 2 রিলেটেড বলতে হচ্ছে এই যে ফর্মুলাটা আর কি, এনপিআর। এনপিআর তো কি বলছে, কিছু সংখ্যক বস্তু নিয়ে সাজানো ব্যবস্থা। তো এখানে 2টা প্রশ্ন বলছে। বলছে এক্সাক্ট শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। 3টা করে বর্ণ নিতে হবে। তাহলে বলো এক্সাক্ট শব্দের মধ্যে টোটাল বর্ণ আছে কয়টা? টোটাল বর্ণ আছে তোমার 5টা, রাইট? তোমাকে বলছে কয়টা করে বর্ণ নিতে হবে? তোমাকে বলছে 3টি করে বর্ণ নিয়ে সাজাইতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এক্সাক্ট বর্ণের সবগুলো কি ভিন্ন ভিন্ন কিনা সেটা চেক করা। তাহলে 1 2 3 4 5 সবগুলোই তো ভিন্ন ভিন্ন। তাহলে বলো তো এখানে আনসার কত হবে? এখানে আনসার হবে 5p3। 5p3 ক্যালকুলেটর ইউজ করতে পারো, চাইলে ডিরেক্ট ম্যাথটাও করে ফেলতে পারো। 5p3 ক্লিয়ার, বুঝছো? শেষ। আবার সেকেন্ড শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। তো সেকেন্ড শব্দের মধ্যে টোটাল বর্ণ আছে কয়টা? 6টা, তাই না? 4টি করে বর্ণ নিয়ে সাজাইতে বলছে, দেখা যাচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন, তোমাকে দেখতে হবে। তো এখানে সবগুলো ভিন্ন ভিন্ন যদি হয়ে যায় তাহলে এখানে হবে 6p4। 6p4, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি তো বারবার বলতেছেন সবগুলা ভিন্ন ভিন্ন হইতে হবে, কিন্তু আমাদের মানে এই শব্দ জগতে আমাদের তো সব শব্দ তো সবগুলা ভিন্ন ভিন্ন হয় না, তাই না? তো ওইগুলো আমরা কীভাবে সাজাবো, রাইট? এই কন্ডিশনগুলো পরে আসবে আস্তে আস্তে। আপাতত আমরা যেই দুটো ফর্মুলা শিখলাম, একটা এনপিআর আর একটা এনপিএন, একই ফর্মুলা দুইটা, এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব শুধুমাত্র ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দুইটা ফর্মুলার আইডিয়া ক্লিয়ার। এবার আসো মানে কন্ডিশন চেঞ্জ। কন্ডিশন কি চেঞ্জ? এবার কিছু বস্তু এক জাতীয় থাকবে, আবার কিছু বস্তু ভিন্ন জাতীয় থাকবে। কীরকম জিনিসটা আমরা কি কনসেপ্টটা বুঝি সবাই, আমরা একটু কনসেপ্টটা বুঝি। সেখানে হচ্ছে আমরা তিনটা কলাম করে ফেলি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সো একটু খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে আবারও সেই ABC 3টা বস্তু দেওয়া আছে, 3টা বস্তু দেওয়া আছে। তোমাদের বলছে যে এই 3টা বস্তু সবগুলাই ভিন্ন ভিন্ন, তুমি এদেরকে এবার সাজাও। তাহলে সাজাইলে কি হবে বলো দেখি? সাজাইলে আবারও সেই আগের ফরম্যাটগুলোই চলে আসবে, ABC ACB, দেন BAC BCA, দেন CAB CBA। বলো তো এখানে টোটাল কয়ভাবে সাজাইলাম আমরা? টোটাল 6ভাবে সাজাইছি, রাইট? 6ভাবে সাজাইছি, যাকে আমরা বলতে পারি কি 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা,
এখন ধরো ধরো এখানে সবগুলা বস্তু এবার এবিসি নাই, সবগুলা বস্তুর মধ্যে এবার ধরো এ আছে সি আছে, তার মানে বিটাকে ধরো আমরা রিপ্লেস করে দিলাম এ দিয়ে, বিটাকে আমরা রিপ্লেস করে দিলাম কি দিয়ে বলো দেখি, এ দিয়ে রিপ্লেস করে দিলাম। বুঝো ব্যাপারটা, তাহলে বলো তো যত জায়গায় এখানে বি আছে তত জায়গায় কি হবে, এ হবে, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, আমরা স্ক্রিনটা লক করে এটা কপি পেস্ট করে ফেলি, তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের এই জায়গাতে যত জায়গায় বি আছে তত জায়গায় আমরা কি লিখবো বলো দেখি, এ লিখবো, হিসাবটা তাই না? তার মানে এখানে বি গুলা লেখা যাবে না, রাইট? সো আমাদের বি গুলা ক্যান্সেল করতে হবে, বি গুলা ক্যান্সেল করে বি এর জায়গায় কি লিখতে হবে, এ লিখতে হবে, রাইট? আবার এখানেও কি বি ক্যান্সেল করে লিখতে হবে কি বলতো, এ লিখতে হবে। আবার এই জায়গায় বি ক্যান্সেল করতে হবে, এই জায়গায় বি ক্যান্সেল করতে হবে, আবার এই জায়গায় বি ক্যান্সেল করতে হবে, আবার লাস্টে এখানেও বি কি ক্যান্সেল করতে হবে, মানে এখানে একটা সি আছে, রাইট? সো এখানে বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ লিখলাম, মানে বি গুলা জায়গায় আমি এ দিয়ে রিপ্লেস করছি। আচ্ছা বলো তো এইবার এখানে কি আসলে ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্ট কি 6টা হয়েছে, নাকি কিছু দেখতে একরকম হয়ে গেছে? খেয়াল করো তো, এখানে এই যে এ এ সি এরা দুজন কি একই রকম না? তাহলে একই রকম যদি হয় তাহলে আমাদের কি 2টা রাখা দরকার আছে না, একটা রাখলেই হবে, একটা রাখলেই হবে, রাইট? আবার এ সি এ 2টা সেম না, তো 2টা রাখার কি দরকার আছে না, একটা রাখলেই হবে, তাই তো? আবার লাস্টের 2টার দিকে তাকাও, 2টা সেম, তাহলে 2টা রাখবো না, রাখবো কয়টা বলো তো, একটা রাখবো, তাই না? তাহলে তুমি বুঝতেছো যে প্রতি দুইটা দেখতে একরকম হয়ে গেছে, প্রতি 2টা দেখতে একরকম হয়ে গেছে না, রাইট? তাহলে আমাদের এখানে টোটাল এবার সংখ্যা কয়টা হয়ে গেল বলো তো, সাধারণ ব্যবস্থা 3টা। কিন্তু আমরা জিনিসটাকে একটু অন্যভাবে সাজাতে চাচ্ছি। অন্যভাবে কিভাবে, আমরা 3টাকে লিখবো না, 3টাকে না লিখে আমাদের যেহেতু আগে 6টা ছিল, তো আমরা বুঝতেছি যে 6টার মধ্যে প্রতি 2টা মিলে একটা হয়েছে, 2টা মিলে কয়টা হয়েছে, একটা হয়েছে। তাহলে আমরা যদি 6কে 2 দিয়ে ভাগ করি তাইলেই কিন্তু আমাদের আনসার চলে আসবে, মানে 3টা ভিন্ন ভিন্ন উপায় চলে আসবে, রাইট? আচ্ছা বলো তো এখানে 6 আর 2 না লিখে যদি আমরা 6কে 3 ফ্যাক্টোরিয়াল লিখি আর 2কে 2 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে তোমার কি আপাতত কোনো আপত্তি আছে? কেন লিখছি জানো? কারণ তোমার 3টা বস্তু ছিল, সবগুলোকে নিয়ে সাজাইতে বলছে, তো 3টা বস্তুকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যার মধ্যে 2টা আবার দেখতে একই রকম, তার ফ্যাক্টোরিয়াল আবার নিচে লিখেছি, মানে আমরা একটা স্ট্রাকচার ডেভেলপ করে যাচ্ছি আর কি, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা আরেকটাতে যাই, যেখানে আমাদের এবিসি 3টার মধ্যে সবগুলাই এবার কি বলতো, এ। আচ্ছা বলো তো এবার এখানে যত জায়গায় বি সি আছে সব জায়গায় কি এ হয়ে যাবে না? সব জায়গায় কি হয়ে যাবে, এ, রাইট? তার মানে সব জায়গায় যদি এ হয় তাহলে সব জায়গায় এ হইলে 6টাই কি হবে, দেখতে একই রকম হবে না? সবগুলাই এ 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 এ, রাইট? তাহলে এখানে কি আসলে 6টা কি লেখা দরকার আছে, নাকি আলটিমেটলি এগুলো সব বাদ জাস্ট হবে কয়টা বলো তো, একটা। তার মানে প্রতি 6টা মিলে একটা হয়ে গেছে, আগেরবার প্রতি 2টা মিলে একটা হয়েছে, এবার প্রতি 6টা মিলে একটা, রাইট? তার মানে আমি যদি এবার 6কে 6 দিয়ে ভাগ করি, তোমার কোনো আপত্তি আছে? কারণ 6টা ছিল, 6টা মিলে একটা হয়েছে, রাইট? তা আমরা 6কে উপরের 6 যদি 3 ফ্যাক্টোরিয়াল লিখি, নিচের 6কে যদি 3 ফ্যাক্টোরিয়াল লিখি, কোনো সমস্যা আছে? ভাই কেন লিখলাম এটা? কারণ তোমার 3টা বস্তু দেওয়া আছে, তার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 3টাই দেখতে একরকম, একই জাতীয় বস্তুগুলো নিচে আমরা ভাগ করতেছি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে, মানে 3টা একই রকম দেখতে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে কনসেপ্টটা যেন কীরকম, কনসেপ্ট হচ্ছে এরকম, যতগুলো বস্তু দেওয়া থাকবে
সবগুলো বস্তু নিয়ে যদি সাজাইতে বলা হয় তাহলে তার উপরে লিখবো কি ওইটার ফ্যাক্টোরিয়াল, এবং যেগুলো দেখতে একই রকম সেগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, সেগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে কী করবো ভাগ করবো। একটা উদাহরণ দিই তাহলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে এটা। ধরো আমি তোমাকে বললাম যে ওকে ফাইন, যে এ হচ্ছে ধরো 2টা, বি ধরো 3টা, ধরো সি একটা, ডি একটা, ধরো ই হচ্ছে 2টা। তো এই সবগুলা বস্তু নিয়ে এবার তুমি কতগুলা শব্দ তৈরি করতে পারবা। তো তুমি খেয়াল করে দেখো এখানে টোটাল বস্তু কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলা নিয়ে কিন্তু শব্দ তৈরি করতে বলছে। তাহলে 9টা, তাহলে 9 কি 9 ফ্যাক্টোরিয়াল না, 9 ফ্যাক্টোরিয়াল। এবং তোমাকে দেখতে হবে এবার এক জাতীয় কয়টা আছে। দেখো একই রকম এ আছে কয়টা 2টা, তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে একটা ভাগ হবে। বি আছে কয়টা 3টা, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে একটা ভাগ হবে। আবার ই আছে কয়টা 2টা, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। যেহেতু সি আর ডি ভিন্ন ভিন্ন সেখানে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে আসলে ভাগ করার কোনো দরকার নাই। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার? বুঝছো? তাহলে খেয়াল করো, যদি কোনো একটা শব্দের মধ্যে একই রকম বস্তু থাকে তাহলে সবসময় মনে রাখবা তার সবগুলা নিয়েই সাজাইতে বলবে, তার সবগুলা নিয়ে কি করতে বলবে সাজাতে বলবে, যেখানে আমরা এক জাতীয় বস্তুগুলো দিয়ে কি করব ভাগ করব। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। আই থিঙ্ক তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো বলছে কিছু একই এবং কিছু ভিন্ন অক্ষর দ্বারা শব্দ গঠন। তাহলে প্রশ্নে তোমার এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, যে কমন শব্দের সবগুলা বর্ণ নিয়ে তুমি শব্দ তৈরি করো, বা কম্বিনেশন শব্দের সবগুলা বর্ণ নিয়ে শব্দ তৈরি করো, পারমুটেশন শব্দের সবগুলা বর্ণ নিয়ে কি তৈরি করো শব্দ তৈরি করো। তো খেয়াল করে দেখো এগুলা করার ক্ষেত্রে তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, গুনতে গিয়ে কিন্তু ভুল করো না। যদি গোনায় ভুল করে ফেলো তাহলে কিন্তু শেষ। ঠিক আছে? তো আমরা কি করবো জানো, আমাদের যদি এরকম কোন একটা ম্যাথ আমরা পাই, ধরো আমরা জাস্ট এই কমনের যে ম্যাথটা এটা আগে জাস্ট এখানে মানে সুন্দর করে একটু করাই দিই যে তুমি কিভাবে সলভ করবা জিনিসগুলা। ধরো তোমার প্রশ্নে কমন দেওয়া আছে যে কমন শব্দের সবগুলো বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়। তো কমন শব্দের মধ্যে তোমার কি কি আছে বলো তো, তুমি এটাকে একটু সাজায় রাখবা। আর কি কেমনে সাজাবা, তুমি লিখবা সি, পরে এন, পরে এম কয়টা বলো তো, এম হচ্ছে 2টা, ও কয়টা বলো তো, ও হচ্ছে 2টা। তাহলে এবার কিন্তু দেখতে ভালো লাগতেছে যে আসলে টোটাল আমাদের 6টা বর্ণ আছে, তার মধ্যে 2টা এম 2টা কি ও। তাহলে এদের দিয়ে শব্দ তৈরি করা যাবে কয় উপায় বলো তো, টোটাল 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2টা এম মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা ও মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে। এবার কম্বিনেশন আর পারমুটেশন এগুলো কি পারবা তাহলে তোমরা বলো, এটার আনসার বলো দেখি। এটা সাজাও আগে। দেখো সি আছে, সি কয়টা আছে বলো তো, সি একটা আছে তাই না। দেখো ও আছে কয়টা, ও আছে 2টা, সি আছে একটা, ও আছে 2টা, এম এম আছে একটা, বি আছে একটা, আই আছে কয়টা বলো তো, আই আছে 2টা, আই আছে 2টা, তারপরে এন আছে 2টা, এন আছে 2টা, পরে এ আছে একটা, টি আছে একটা, আই তো লিখলাম, ও লিখলাম, এনও লিখলাম, রাইট। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 মিলে গেছে। তার মানে এখানে সবগুলো বর্ণ নিয়ে যদি আমি সাজাইতে চাই তাহলে হবে উপর হবে 11 ফ্যাক্টোরিয়াল। কে কে দেখতে একই রকম, 2টা ও আছে তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা আই আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2টা এন আছে 2 ফ্যাক্টোরিয়াল। যেটা আনসার আসবে ওইটাই। বুঝছো? ঠিক আছে। তাহলে ভাইয়া পারমুটেশন শব্দটির সবগুলা বর্ণ নিয়ে সাজানোর উপায় তুমি একটু নিজেরা একটু করে ফেলো, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে। আর এখান থেকে তোমার কোশ্চেনগুলো কিভাবে আসে, মানে আমি তো তোমাকে এখানে র্যান্ডমলি আগে মানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনটা সেরকম। দেখো বলবে প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ। এটা প্রমাণ করতে বলবে আর কি। ঠিক আছে। তাহলে তুমি কীভাবে প্রমাণটা করবা, তুমি প্রথমে লিখবা, মানে আমি সলিউশনটা দেখাচ্ছি আর কি, তুমি কীভাবে লিখবা আর কি। ঠিক আছে। যেমন প্রথমে তুমি আমেরিকা লিখবা, আমেরিকা,
আমেরিকা সাজাই লিখো। এ কয়টা বলো তো? এ হচ্ছে 2টা, এম একটা, ই একটা, আর একটা, আই একটা, সি একটা, রাইট? তুমি প্রথমে লিখবা কি যে আমেরিকা শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, কত বিন্যাস সংখ্যা বলো তো? সবগুলা বলতে কয়টা বর্ণ বলো তো? 2 4 6 7টা, তাই না? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একই যেহেতু কয়টা আছে? 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বলতে কয়টা হয়? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2520টা হবে, 2520টা। তো আবার আমরা কানাডা নিয়েও কাজ করব। তাহলে কানাডাতে কি কি আছে? সি আছে একটা, এ আছে 3টা, অনেকগুলা এ, ডি আছে একটা, এন আছে একটা, রাইট? আচ্ছা, তো আমরা সেমভাবে লিখবো যে কানাডা শব্দের সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, টোটাল 6টা বর্ণ, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি? 3 ফ্যাক্টোরিয়াল। বলতো কত হয়? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 120টা, 120টা, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবা? অতএব মানে বলছে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার কি কত গুণ বলো তো? 21 গুণ, তাই না? তাহলে অতএব আমেরিকা এটার টোটাল শব্দ সংখ্যা কয়টা বলো তো? 2520টা না? তাহলে 2520টার আমি কি লিখতে পারি? 2520টারে 21 ইন্টু 120 লেখা যায়, 21 ইন্টু 120, তার মানে 21 ইন্টু তোমার 120 মানে কি? কানাডার শব্দ সংখ্যা না? কানাডা, আচ্ছা 21 ইন্টু 120-এর মধ্যে এখানে কানাডা লেখা দরকার নাই, কারণ যেহেতু আমেরিকা শব্দটির শব্দ সংখ্যা হচ্ছে 2520, যাকে 21 ইন্টু 120 লেখা যায়, তাহলে 120টা কার? কানাডা, রাইট? তুমি এখানে চাইলে কানাডা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে এখানে 21 ইন্টু কানাডার শব্দ সংখ্যা, বুঝা গেছে? তার মানে আমেরিকার শব্দ সংখ্যা হবে কানাডার শব্দ সংখ্যা থেকে 21 গুণ, বুঝছো? এইভাবে তুমি ম্যাথগুলো করবা আর কি, ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার শেষ। তাহলে আমরা কি দেখলাম? আমরা এখন পর্যন্ত 3টা ফর্মুলা দেখছি, 3টা ফর্মুলা আবার একটু বলে দিই। একটা ফর্মুলা হচ্ছে NPR, যেখানে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন হইতে হবে। একটা হচ্ছে NPN, সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন হইতে হবে এবং সবগুলো নিয়ে সাজাইতে বলবে। আর একটা হচ্ছে N ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, ধরলাম আমরা P ফ্যাক্টোরিয়াল, Q ফ্যাক্টোরিয়াল, R ফ্যাক্টোরিয়াল। এটা কি ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে কিছু এক জাতীয় বস্তু থাকবে, কিছু ভিন্ন ভিন্ন জাতীয় বস্তু থাকবে, সবগুলা বস্তুকে সাজাইতে বলবে। সবগুলা বস্তু মানে এগুলো তো আমরা আলোচনা করে ফেলছি আগে, বাট এখানে মনে রাখবা এক জাতীয় না, মানে হ্যাঁ, এক জাতীয় বস্তু থাকলে, আমি কিন্তু বাংলাগুলো লিখে দিচ্ছি কারণ তুমি কিন্তু পরে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে কিন্তু গোলায় ফেলবা, এই জন্য বারবার লিখে দিচ্ছি। আমি কিন্তু অনেক কিছু এখানে তোমাকে কি ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আসলে অ্যাকচুয়ালি পরবর্তীতে গেলে কোন ম্যাথটা ডিরেক্ট পারমুটেশন দিয়ে করবা এবং কোন ম্যাথটা তুমি পারমুটেশন কম্বিনেশন ইউজ করে করতে হবে যেন তুমি বুঝতে পারো, ঠিক আছে? তার মানে এই ফর্মুলা কখন ইউজ করতে পারবা? এক জাতীয় বস্তু থাকলে এবং সবগুলো নিয়ে সাজাতে বললে, সবগুলো নিয়ে যদি সাজাতে বলা হয়, সবগুলো নিয়ে সাজাতে বললে এই সূত্র, যে সূত্র লিখলাম আমরা, এই সূত্র অ্যাপ্লাই করব।
এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটাও তো সবগুলা বস্তু নিয়ে সাজাতে হবে বা সবগুলা ভিন্ন ভিন্ন বস্তু হবে। এখান থেকে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন হবে, কিন্তু কিছু সংখ্যক বস্তু নিয়ে কি সাজাইতে বলবে। বুঝছো? ঠিক আছে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে ভাই, একটা জায়গাতে ঝামেলা আছে। কি ঝামেলা জানো? যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে কানাডা, কানাডা, বুঝো ব্যাপারটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিন্তু মাত্র এই 3টা ফর্মুলা শিখছি, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি বিন্যাস এবং সমাবেশের মধ্যে কোন জায়গায় আমরা ধরাটা খাবো এটা আমি তোমাকে এখন বুঝাই দিব, ঠিক আছে? তো কানাডা শব্দের মধ্যে টোটাল 6টা বর্ণ, রাইট? টোটাল কটা বর্ণ আছে? 6টি। তার মধ্যে 3টি কিন্তু এ আছে। যে তোমাকে যদি বলা হয় কানাডা শব্দটি থেকে তুমি 4টি বর্ণ নিয়ে 4টি বর্ণ নিয়ে সাজাও, 4টি বর্ণ নিয়ে সাজাও বা শব্দ তৈরি করো, তখন তুমি কি করবা? তখন জানো আমি কি করতাম, মানে আমার ফিলোসফিটা কি ছিল, আমি চিন্তা করতাম আচ্ছা কানাডা শব্দের মধ্যে টোটাল শব্দ কয়টা আছে? 6টা। তা আমি কি করতাম, আমি লিখতাম উপরে 6p4, কারণ 4টা বর্ণের সাজাতে বলছে না, তাই লিখতাম 6p4। বুঝছো? এর মধ্যে আবার দেখতাম 3টা কি একই জাতীয় না, 3টা কি এ না, আবার আমি নিচে আবার একটা 3টা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম। তোমার মাথায় সেম জিনিসটাই আসবে। 6টা থেকে 4টা নিতে এসে বলছে, তাহলে তুমি 6p4 লেখছো, আবার তুমি 3টা এক জাতীয় দেখা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছো, রাইট? এটাই তোমার মাথায় আসবে, তাই না? তোমাকে কি আমি এরকম কোনো ফর্মুলা পড়াইছি? সবগুলা বর্ণ নিয়ে সাজাইতে বলছে, নট 4টি বর্ণ। মনে রাখো এই যে কন্ডিশনটা, এইটা কিন্তু হবে না, এরকম কোনো ফর্মুলা নাই। সো তোমার মনে রাখতে হবে, যখন তোমার একটা শব্দের মধ্যে একই জাতীয় বর্ণ থাকবে এবং সেখান থেকে কিছু বর্ণ নিয়ে সাজাইতে বলবে, তখন আমরা ডিরেক্ট পারমুটেশন দিয়ে করা যাবে না। তখন প্রথমে আমাদের কম্বিনেশন করতে হয়, প্রথমে আমাদের বাছাই করতে হয়, বাছাই করে করে আনতে হয়, ঠিক আছে? এরপরে আমাদের পারমুটেশন বা বিন্যাস করতে হবে। এবং এই যে আমরা এখন যেই ম্যাথটা দেখতেছি, এই ম্যাথটা আমরা একদম 5.2 এর সবার লাস্টের টাইপের ম্যাথে অ্যাপ্লাই করব, মানে বিন্যাস সমাবেশের সব কিছু শেষ, এরপরে গিয়ে আমরা অ্যাপ্লাই করব, মানে এরপরে গিয়ে শিখবো আর কি এই ধরনের ম্যাথগুলো। তো তুমি মাথায় রাখো, বিন্যাসের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র এই 3টা ফর্মুলা, যেখানে তোমার এইখানে সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন থাকতে হবে, সবগুলা বস্তু ভিন্ন ভিন্ন থাকতে হবে, এবং এখানে কিছু সংখ্যক বস্তু তোমাকে বাছাই করতে বলছে, ভিন্ন ভিন্ন সবগুলো হইলে কোনো সমস্যা নেই, মানে এরকম হবে না, ঠিক আছে? আবার এখানে সবগুলা ভিন্ন ভিন্ন এবং সবগুলোই সাজাইতে বলছে, রাইট? আবার এখানে কি ঝামেলা, এখানে কিছু বস্তু এক জাতীয়, কিছু কিছু বস্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তোমাকে সবগুলো নিয়ে সাজাইতে বলছে, তোমাকে বলে না যে 3টা বা 4টা নিয়ে সাজাও। কিন্তু যদি তোমাকে 3টা বা 4টা নিয়ে সাজাইতে বলা হয়, তখন আমরা এই ধরনের ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না। এটা আমাদের পারমুটেশন কম্বিনেশন মিক্সড ফর্মুলা, এবং আমাদের এই কনসেপ্টগুলাই সবার লাস্টে গিয়ে আমরা অ্যাপ্লাই করব, এবং এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সো তোমাদের একটা হোমওয়ার্ক দিই আমি এখন, মানে তুমি জাস্ট একটু সময় নিয়ে জিনিসটা একটু দেখো, হ্যাঁ? হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের বইয়ের 5.1 এর শব্দ সংক্রান্ত যতগুলা ম্যাথ আছে না, তুমি সবগুলা ম্যাথ জাস্ট একবার করে জাস্ট পড়ে যাও। তুমি দেখবা যেই ম্যাথগুলাতে সবগুলা বর্ণ নিয়ে সাজাইতে বলছে, ওই ম্যাথগুলাতে একাধিক বর্ণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যেই ম্যাথগুলা দেখবা 5.1 এর কথা বলতেছি, কিন্তু 5.1 এর যেই ম্যাথগুলাতে দেখবা একটা একটা শব্দ দিয়ে বলবে 3টা বা 4টা বা 5টা করে নিয়ে সাজাও বা সামথিং, দেখবা ওই সবগুলা বর্ণ ভিন্ন ভিন্ন, মানে ওইখানে একই জাতীয় বর্ণ নাই। তুমি একটু খেয়াল করে দেখো।
আর তুমি যদি আরও স্পেসিফিক্যালি জিনিসটা ক্লিয়ার হইতে চাও তাহলে 5.1-এর এই বর্ণগুলো দেখার মানে শব্দগুলো দেখার পর তুমি 5.2-এর বিন্যাসের যে ম্যাথগুলো আছে না সবার লাস্টে যাও, একদম সবার লাস্টের টাইপে চলে যাও। সবার লাস্টের টাইপে গিয়ে দেখো কিছু বর্ণ মানে কিছু শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলো থেকে কিছু সংখ্যক শব্দ নিয়ে সাজাইতে বলছে। যেমন দেখবে এক্সামিনেশন লেখা আছে, তারপরে পারমুটেশন লেখা আছে, কম্বিনেশন লেখা আছে। এখানে শব্দগুলো দিয়ে কিছু করে মানে কিছু বর্ণ নিয়ে তোমাকে সাজাইতে বলবে 5.2-তে, এবং ওইখানে দেখবা একই জাতীয় বর্ণ আছে, ভিন্ন ভিন্ন জাতীয় কি বর্ণ আছে, এবং ওই ম্যাথগুলো আমাদের কম্বিনেশন পারমুটেশন মিক্স করে করতে হয়। বুঝছো? সো আমি তোমাদের কিন্তু কম্বিনেশন পারমুটেশন পার্থক্যটা কিন্তু এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? যদি আমি পরে আবার ডিসকাস করো, বাট এখন আপাতত জিনিসগুলো মাথায় রাখো, ঠিক আছে? ওকে, সো এবার আসো আমরা কিছু ম্যাথ এখানে, আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। এটা আগেরটার মতোই, কানাডা আর আমেরিকার মতো, এখানে রাজশাহী আর বরিশাল দেওয়া আছে। সো এটা তোমরা করে ফেলো। সো এবার আসো যে আমরা পুনরাবৃত্তিমূলক বিন্যাস এই কনসেপ্টটা শিখবো। তো ভাইয়া পুনরাবৃত্তিমূলক বিন্যাস এইটা আবার কি? তোমরা মনে আছে একটু আগে আমরা মানে যখন আমরা যে গণনার গুণনবিধি শিখছিলাম তখন কিছু ম্যাথ করছিলাম এরকম, যে ধরো তোমার কাছে এ বি সি ডি ই, ধরো তোমার কাছে পাঁচটা বর্ণ আছে, এবং এই পাঁচটা বর্ণ নিয়ে বা পাঁচটা বর্ণ থেকে তোমাকে বলছি তিনটা করে বর্ণ নিয়ে শব্দ তৈরি করার জন্য। তাহলে তিনটা করে বর্ণ নিয়ে তুমি যদি শব্দ তৈরি করতে চাও তাহলে তোমাকে ঘর করতে হবে কয়টা বলো তো? তিনটা, রাইট? এখন প্রশ্ন আমার বলে দিচ্ছে এটা যে তুমি একই বর্ণ একই শব্দের মধ্যে যেই কোনোবার ইউজ করতে পারবা। মানে তুমি চাইলে শুধুমাত্র ধরো এ এ এ এটাও একটা শব্দ তৈরি করতে পারবা। ধরো তুমি এ বি বি একটা শব্দ তৈরি করতে পারবা। আবার ধরো তুমি সি 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 একটা শব্দ তৈরি করতে পারবা, বা সি বি এ এটাও তৈরি করতে পারবা। মানে একই শব্দের মধ্যে একই বর্ণ একাধিকবার বসতে পারে, ঠিক আছে? ওকে, সো আমাকে বলো তো তাহলে প্রথম যে ঘরটায় প্রথম ঘরে 1 থেকে 5 বা এ বি সি ডি ই যে কোনো একটা শব্দ বসতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই। তার মানে এই ঘরে ফিল আপ করে উপায় কত? 5। পরের ঘরে যে কোনো শব্দ বসতে পারে, মানে বর্ণ বসতে পারে, তাহলে এই ঘরে ফিল আপ করে উপায় কয়টা? 5টা। আবার এই ঘরেও কিন্তু যে কোনো একটা বর্ণ বসতে পারে, তাহলে এই ঘরটা ফিল আপ করে উপায় কয়টা হবে? 5টাই হবে, রাইট? তো সবগুলো যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে কত হচ্ছে বলো তো? 5 টু দি পাওয়ার 3 হচ্ছে না? 5 টু দি পাওয়ার 3। তার মানে 5টা ভিন্ন ভিন্ন বর্ণ তোমাদের কাছে দেওয়া আছে, যেখান থেকে তোমাকে 3টি করে নিয়ে শব্দ তৈরি করতে বলছে। তা তুমি কি লিখলাম? 5 টু দি পাওয়ার 3, রাইট? তাহলে তোমাকে যদি বলা হয় এই n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া থাকলে n সংখ্যক ভিন্ন ভিন্ন, অবশ্যই ভিন্ন ভিন্ন হইতে হবে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে r সংখ্যক n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে তোমাকে যদি বলা হয় r সংখ্যক বস্তু নিয়ে সাজাইতে হবে, r সংখ্যক বস্তু নিয়ে সাজাতে হবে, যেখানে ওরা অবশ্যই কি পুনরাবৃত্তি হইতে পারে, মানে একবার বসবে এমন না, পুনরাবৃত্তি হইতে পারে, সাজাইতে হবে। তাহলে সাজাইতে হবে যদি হয় তাহলে তার ফর্মুলা হবে n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r, ঠিক আছে? n টু দি পাওয়ার r, বুঝছো? ঠিক আছে, আচ্ছা মন থাকবে। ওকে, সো একটা জিনিস তোমাদের আমি একটু ক্লিয়ার করি যে আচ্ছা দুইটা প্রবলেম দেখাই, দুইটা প্রবলেম দেখলে তুমি আর এই জিনিসে ক্লিয়ার হবে। তো একটু আগে তুমি যে ফর্মুলাগুলো শিখে আসছো যে এই যে NPR, এখানে কিন্তু ভাইয়া n এর মান অলওয়েজ r থেকে বেশি, অথবা rটা কি সমান হইতে পারে, মানে n এর মান r এর সমান হইতে পারে বাট r থেকে বেশি হইতে পারে, বাট r এর মান কিন্তু বেশি হওয়ার সুযোগ নাই, রাইট? বাট এইখানে আসলে আমরা যে ফর্মুলাটা দেখতেছি এখানে n এর মান r এর মান থেকে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, ছোটও হইতে পারে। চলো আমরা জিনিসগুলো একটু দেখি। তবে মনে রাখবা এই যে
পুনরাবৃত্তিমূলক বিন্যাসের এই সূত্রটা একটু কনফিউজিং। আমি কেন কনফিউজিং লিখতেছি, তুমি ম্যাথটা দেখলে বুঝতে পারবা। তুমি ম্যাথ দেখলে তোমার অনেক কিছু মানে অনেক কনফিউশনে তুমি পড়ে যাবে আর কি। সো টেকনিক, আমি একটা টেকনিক শিখাই দিব অবশ্যই, বাট আগে তুমি কনফিউশনে পড়ো, এরপরে শিখাবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে দুইটা হাত দেওয়া আছে, ভাই বোন এখানে তোমার ভাবির হাত না, এমন না, জাস্ট আমি মানে নেট থেকে নিছি আর কি। তো এখানে 10টা আঙুল আছে, রাইট? 10টা আঙুল আছে। তো তোমাকে প্রশ্নে বলছে 10টি আঙুলে 4টি আংটি কতভাবে পরা যায়? 10টি আঙুলে 4টি আংটি কতভাবে পরা যায়? আচ্ছা বলো তো, এখানে কিন্তু এটা কিন্তু অবশ্যই পুনরাবৃত্তি বিন্যাসের উদাহরণ। কেন? কারণ আমি চাইলে কিন্তু একই আঙুলের মধ্যে চাইলে একাধিক আংটি পরতে পারবো। একটি আঙুলের মধ্যে কি একাধিক আংটি পরতে পারবে? এমন না যে তুমি একটা আঙুলের মধ্যে একটা আংটি পরছো তার মানে ওইখানে আর পড়তে পারবা না, এমন হয় না। তুমি কিন্তু একাধিক আংটি পরতে পারবা, তার মানে এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস, একাধিক জিনিস একই জায়গায় বসতে পারে, রাইট? আচ্ছা, তো আমাদের স্টুডেন্ট যারা মানে আমরা যারা আছি, যারা হচ্ছে আমরা এই n⁴ এর ফর্মুলা জানি, তারা আমরা এখানে খেয়াল করে দেখি যে 10টা মানে বড় যেহেতু, তার মানে এটা n এর মান, আর 4টা ছোট যেহেতু 4টা হচ্ছে r এর মান। তখন আমরা আনসার লিখি 10⁴। 10⁴ কত? 4, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, লিখলা। আমি আপাতত কিছু বললাম না, এর পরের ম্যাথে যাই, মানে ওটাতে একটু পরে ব্যাক করতেছি, পরের ম্যাথে আসি। বলছে 3টি বাক্সে 4টি চিঠি কতভাবে ফেলা যায়? তো এই ক্ষেত্রে পোলাপেন চিন্তা করে, আচ্ছা 3টা বাক্স, তো ভাই বোর্ড দানের যে বাক্সগুলো আছে ওইখানে কিন্তু চাইলে আমরা যে কোনো জায়গায় চিঠি ফেলতে পারি, রাইট? বোর্ড বলো বা ওই যে বাক্সের ভিতরে আমরা কি চাইলে একই বাক্সের মধ্যে চাইলে একাধিক চিঠি বসতে পারবে না বা যাইতে পারবে না? পারবে। সমস্যা কি? ধর তুমি যে একটা চিঠি একটা বাক্সে ফালাইছো, আরেকজন যায় ওইটাতেই ফালাইছে, সমস্যা কি? ফালাইতেই পারে। তখন পোলাপাইন চিন্তা করে যে ভাই এখানে 3 মানে ছোট, 4 মানে বড়, তার মানে 3 মানে হচ্ছে r এর মান, 4 মানে হচ্ছে n এর মান, তাহলে আনসার হবে 4⁴। 4⁴, ঠিক আছে? মানে ওর কথা হচ্ছে ভাই ফর্মুলা পড়তেছে কিনা এটা হচ্ছে মেইন কথা, কিন্তু ভাই ফর্মুলা ফেলার জন্য তোমাকে এইখানে একটু চিন্তা করে আগাইতে হবে যে কোনটা n এর মান কোনটা r এর মান। তুমি যে লিখছো না, আসলে এই ম্যাথটা ভুল, বুঝছো? এখন আমি তোমাকে একটু কনফিউশনটা দূর করি, এবার আসো কনফিউশন দূর করার ক্ষেত্রে। তো এই যে n⁴, এখানে কে n হিসেবে কাজ করবে, কে r হিসেবে কাজ করবে, এটা খুবই একটা কমন একটা শব্দ দিয়ে তুমি বুঝতে পারবা। তোমাকে আমি বলি, তুমি এটা মনে রাখবা, জাস্ট এই কথাটা জাস্ট মনে রাখবা যে যে একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারে, যে একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারে বা বসতে পারে, যে একই সাথে একাধিক জিনিস কি করতে পারে? গ্রহণ করতে পারে অথবা বসতে পারে, সেইটা n হিসেবে কাজ করবে, সেটাই আমাদের কি n, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রাখো, n এর পরিচয়টা জাস্ট মাথায় রাখো। n হচ্ছে একই সাথে হয় একাধিক জায়গায় সে বসতে পারবে অথবা সে একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারবে, ঠিক আছে? সেটা n হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা একটু ম্যাথে যাই, দেখি আমরা জিনিসটা মিলাইতে পারি কিনা। আচ্ছা চিন্তা করো, এটা বাদ, এটাও বাদ, এগুলো সব বাদ। তোমার কাছে 10টা আঙ্গুল আছে, 4টি আংটি আছে। আচ্ছা, একটি আংটি একই সাথে একাধিক আঙুলে কি বসতে পারবে? চিন্তা করো তো, একটা আংটি যদি এই আঙুলে বসে যায়, সে কি আবার গিয়ে পরে ওই আঙুলে বসতে পারবে? ভাই সে তো ওইখানে বসেই গেছে, সে কিন্তু আর অন্য জায়গায় বসতে পারবে না। বাট একটা আঙুলের কথা চিন্তা করো, একটা আঙুল কিন্তু একটি আংটি নেওয়ার পর সে কিন্তু আরও আংটি নিতে পারবে। তাহলে যে একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারে ওইটা হচ্ছে n। তাহলে বলো n হচ্ছে আঙুল,
এন হচ্ছে আঙুল। তাহলে এন কয়টা আছে বলো তো? এন হচ্ছে আঙুল, এন হচ্ছে 10টা, আর 4 হচ্ছে আংটি, আংটি হচ্ছে আর এর মান। বুঝতে পারছো? তাহলে এখানে আনসার কত হবে? আনসার হবে 10 টু দি পাওয়ার 4। 10টি আঙুলে 4টি আংটি কতভাবে পড়া যায়? 10 টু দি পাওয়ার 4 উপায়ে পড়া যায়। তুমি বলো যে ভাই এটা তো একটু আগে আনসার করলামই। হ্যাঁ, একটু আগে আনসার করছো, তখন তোমার চিন্তা ভাবনা মানে অন্যরকম ছিল, যে তোমার যেটা বড় সেটা এন, যেটা ছোট সেটা আর, রাইট? এখানে তোমাকে যদি বলতো দুইটা আঙুলে 4টি আংটি কতভাবে পড়া যায়, তখন তুমি কি লিখতা? 4 টু দি পাওয়ার 2 লিখতা? না, তখন তোমার 2 টু দি পাওয়ার 4 লেখা লাগতো। বুঝছো? এবার এই ম্যাথে আসো, বলো 3টি বাক্স আছে, 4টি কি আছে বলো তো? চিঠি আছে, রাইট? 3টি বাক্স, 4টি চিঠি। আচ্ছা, তুমি যখন ভাই একটা চিঠি নিয়ে আসলা, তখন তুমি কি একটা চিঠিকে এক বাক্সে রাখার পর আবার ওই চিঠিকে তুলে কি আরেক বাক্সে রাখতে পারবা? পারবা না, রাইট? কিন্তু বাক্স যেটা, একটা বাক্স চাইলেই কিন্তু একাধিক চিঠিকে তার মধ্যে নিতে পারে, তাই না? তার মানে তোমার এখানে টোটাল 3টা বাক্স আছে। কয়টা বাক্স আছে? 3টা বাক্স আছে। 3টা বাক্সই কিন্তু তোমার যেই কোনো চিঠি কিন্তু সে তার মধ্যে নিতে পারবে, রাইট? তার মানে এখানে এই বাক্সের সংখ্যা হচ্ছে আমাদের এন এর মান, আর 4টি চিঠি এটা হচ্ছে আমাদের কার মান বলো তো? আর এর মান। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনসার কি হবে? 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? এবার তোমাদের আমি এখানে আর একটু কনফিউশন, মানে একটু কিভাবে জিনিসগুলো ডেলিভার করা হয় বা কিভাবে আমরা চিন্তা করি অনেক সময়, এটা একটু বুঝাই, ঠিক আছে? এটা তুমি আনসার তো বুঝছো, মানে বাক্সটা একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারে, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তো আমরা আসলে কি কি ভুল করি বা কি কি জায়গায় আমাদের ভুলটা হইতে পারে, ঠিক আছে? তুমি খেয়াল করো, এই আমি যখন আগে চিন্তা করতাম, আমি যখন নরডাইমে পড়তাম, তখন আমি ম্যাথ এভাবে চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে হচ্ছে 3টা বাক্স আছে, তো 3টা বাক্স লিখলাম। তো আমার কাছে 4টা চিঠি আছে, তো 4টা চিঠির যেই কোনো একটা চিঠি এখানে বসতে পারে, তাহলে আমি এখানে লিখি 4। আবার আমি চিন্তা করি যে আচ্ছা এই ঘরেও কিন্তু 4টা চিঠি যে কোনো একটা বসতে পারবে, রাইট? তাহলে এখানেও 4। আবার এই ঘরে 4টা চিঠি যে কোনো একটা বসতে পারে, তাহলে এখানেও 4। তাহলে সবগুলো গুণ করে দিয়ে আমি লিখি 4 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা, তুমি চাইলে আমি আবার মাঝে মাঝে এইভাবে চিন্তা করি যে আচ্ছা আমার কাছে 4টা চিঠি আছে, তাহলে ধরো এটা প্রথম চিঠি, এটা দ্বিতীয় চিঠি, এটা তৃতীয় চিঠি, এটা চতুর্থ চিঠি, রাইট? এটা প্রথম চিঠি, এটা দ্বিতীয় চিঠি, এটা তৃতীয় চিঠি, এটা কি চতুর্থ চিঠি। চিন্তা করতে পারি। আচ্ছা, তো প্রথম চিঠিটা টোটাল 3টা বাক্সের যে কোনো একটা বাক্সে যাইতে পারে। তাহলে প্রথম চিঠিটা যাওয়ার জন্য টোটাল বাক্স সংখ্যা আছে কয়টা? 3টা। আবার দ্বিতীয় চিঠিটা 3টা বাক্সের যে কোনো একটা বাক্সে যাইতে পারে, রাইট? তৃতীয় চিঠিটাও যে কোনো একটা বাক্সের যে কোনো একটা যেতে পারে। আবার 4 নাম্বার চিঠিটাও যে কোনো একটা জায়গায় যেতে পারে। তাহলে এখানে টোটাল 4টা 3 গুণ হবে না? তাহলে আনসার 3 টু দি পাওয়ার 4। দেখো, মানে আমি যে তোমাকে দুইটা জিনিস ব্যাখ্যা করলাম, এখানে কিন্তু আসলে দুইটাই কিন্তু মানে কেমন জানি একটু কনফিউজিং না, যে আসলে কোনটা দিলে আনসার? দুইটাই তো ভাই, তো মানে কথা তো ঠিক আছে, রাইট? তাই না? বাট এইটা আসলে একটু লজিক্যালি ভুল। মানে তুমি চিন্তা করে দেখো, এই বাক্সের মধ্যে 4টি চিঠি ঢুকার অ্যাবিলিটি আছে, বাট এই বাক্সে যদি তোমার একটা চিঠি ঢুকে যায় বা 2টা চিঠি ঢুকে যায়, পরেরগুলোতে কিন্তু আর 4টা চিঠি ঢুকার কোনো সম্ভাবনা নাই। কারণ ভাই তোমার চিঠি সংখ্যা কয়টা? 4টা, 2টা এটার মধ্যে ঢুকে গেছে অলরেডি, তাহলে তো পরেরগুলোতে 4টা করে হবে না, রাইট? সো আসলে এইটা আসলে ভুল, এটা সঠিক। এখন কথা হচ্ছে ভাই, এই সঠিক ভুলে আমরা যাব না, আমরা এনের জন্য একটা শর্ত চিন্তা করে রাখবো, যে একই সাথে একাধিক জিনিস নিতে পারবে, সেটা হচ্ছে এন। খুবই সিম্পল একটা আইডিয়া, রাইট? বুঝছো? মানে এবার মনে হয় কনফিউশনটা দূর হয়েছে, তাই না? ওকে, সো এবার এই ম্যাথটা আসো। বলছে ঢাকা সিটি কর্পোরেশনের মোট ভোটার হচ্ছে 3,25,000। তার মধ্যে 4 জন মেয়র আছে, যে 4 জন মেয়রকে তারা ভোট দিয়ে একজনকে মেয়র প্রার্থী করবে।
তো বলছে তারা কতভাবে নির্বাচিত হইতে পারে, মানে কেউ 10টা পাবে, কেউ ভোট 20টা পাবে, কেউ 1000 পাবে, কেউ 1 লাখ পাবে, এরকম পাবে, মানে কম বেশি হইতে পারে, বাট টোটাল কতগুলা ভাবে তাদের নির্বাচনটা হইতে পারে। তো তুমি চিন্তা করে দেখো, খুবই সিম্পল, ভোটার যারা আছে ভোটার, এই ভোটাররা কিন্তু একই সাথে একটা ভোট দিতে পারবে, ওরা কিন্তু একই সাথে একাধিক মেয়রকে ভোট দিতে পারবে না। তার মানে এটা হচ্ছে আর এর মান, একই সাথে একটা ভোট দিতে পারবে। বাট যারা মেয়র আছেন ওরা কিন্তু একই সাথে একাধিক ভোট নিতে পারবে, একাধিক ভোটার ওদেরকে ভোট দিবে, তাহলে ওরা নিতে পারবে। তাহলে 4 হচ্ছে আমাদের কার মান, এন এর মান। তাহলে এখানে আনসার হবে কতভাবে নির্বাচিত করা যাবে, 4⁻³ লক্ষ, বাংলিশ লিখতেছি, তাহলে 3,25,000। তো এতগুলা ভিন্ন ভিন্ন ওয়েতে তারা কি করতে পারবে, ভোট দিতে পারবে বা নির্বাচন করতে পারবে। বুঝছো? পরেরটাতে যাই। বলছে কোনো বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টি পুরস্কার, একটি সদাচরণের জন্য, একটি সাধারণ উন্নতির জন্য এবং আরেকটি ক্রিয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। 10 জন বালকের মধ্যে পুরস্কারগুলো কতভাবে বিতরণ করা যায়? পুরস্কার কয়টা বলো তো? পুরস্কার কিন্তু 3টা, বালক কয়টা, 10টা। প্রশ্ন হচ্ছে তোমার কাছে 10⁻, আনসার কি 3 হবে নাকি 3⁻10 হবে? চিন্তা করো কোনটা আনসার বলো, 10⁻³ অথবা 3⁻10। 3টা পুরস্কার আছে, 10 জন বালককে দিবে, আনসার কোনটা হবে? খেয়াল করো, পুরস্কার কিন্তু 3টা, একটা বিদ্যালয়ের মধ্যে পুরস্কার কিন্তু 3টা ফিক্সড, পুরস্কার 3টেই নিয়ে আসা হয়েছে। তার মানে যারা বালকরা যারা আছে, ঠিক আছে, বালক 10 জন, রাইট? সো 10 জন বালকের মধ্যে এমন বালক থাকতে পারে না যে একই সাথে সদাচরণ, একই সাথে ক্রীড়া প্রতিযোগিতা দুইটাতেই ভালো করতে পারে, মানে একই সাথে সে 2টা পুরস্কার পাইতে পারে, রাইট? তাই না? কিন্তু 2 জন বালক একই পুরস্কার পাবে এটা কিন্তু হবে না, কারণ পুরস্কার তো মাত্র 3টা আছে, রাইট? তাহলে খুবই সিম্পল জিনিস, একজন বালক চাইলে একাধিক পুরস্কার পাইতে পারে। তাহলে যেহেতু বালক সংখ্যাগুলা, মানে বালকরা হচ্ছে একাধিক জিনিস নিতে পারে, তাহলে বালকের সংখ্যা হবে কি, n, আর পুরস্কারের সংখ্যা হবে কি, r। তাহলে এখানে বালকের সংখ্যা হচ্ছে n নিচে, পুরস্কার কি উপরে, তাহলে আমাদের আনসার কিন্তু এইটা হবে না, জাস্ট এটা হবে। বুঝছো? ক্লিয়ার? ওকে, এটা সুন্দর একটা কোশ্চেন, যে তোমার বলছে একটি তালার মধ্যে টোটাল রিং আছে 4টি। একটি তালার মধ্যে রিং আছে কয়টি বলো তো? একটি তালার মধ্যে টোটাল রিং আছে 4টি। এই যে আমি সুন্দর একটা ছবি দিয়ে রাখছি, 4টা রিং আছে, 4টা রিং আছে, ঠিক আছে? এবার বলছে প্রত্যেকটিতে 5টি করে অক্ষর মুদ্রিত আছে। 5টি করে বলতে এখানে 1 থেকে 5 পর্যন্ত, ধরো 1 থেকে 5 বা 5টি অক্ষর কি আছে, মুদ্রিত আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে ধরো 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এখানে কি 1 2 3 4 5। বলছে প্রতিটি রিংয়ের একটি করে মোট 4টি অক্ষরের একমাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে, কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না? খুবই সিম্পল, তোমাকে আমি শিখাইছি এটা। ধরো এই যে তাকাও, 1 2 3 4 না, তাহলে এই ঘরটাতে, মানে এই রিংটাতে টোটাল 5টি অক্ষর মুদ্রিত আছে, রাইট? আবার এই রিংটাতেও টোটাল 5টি অক্ষর মুদ্রিত আছে, আবার এই রিংটাতেও টোটাল 5টি অক্ষর মুদ্রিত আছে, আবার এই রিংটাতেও টোটাল 5টি অক্ষর মুদ্রিত আছে, তাই না? তাহলে 5টি অক্ষর মুদ্রিত থাকে, এখানে টোটাল কতগুলো ভিন্ন ভিন্ন পসিবিলিটি সম্ভব, সবগুলা জাস্ট গুণ করে দিব, রাইট? তার মানে এখানে হবে টোটাল লক সংখ্যা হবে 5⁴। মোট লক সংখ্যা হবে কি 5⁴। তুমি লিখবা কি হবে? আচ্ছা ভালো কথা, মোট লক সংখ্যা কি 5⁴ হইল না? এখানে লিখি 5⁴। কিন্তু তোমাকে বলছে তার মধ্যে একটি আছে যেটা দিয়ে তালাটা খুলবে, কতগুলো থাকবে যেগুলো দিয়ে তালাটি খোলা যাবে না? তাহলে জাস্ট একটা দিয়ে যদি খোলা যায় তাহলে বাকিগুলো দিয়ে অবশ্যই খোলা যাবে না, দ্যাট মিনস 1 বিয়োগ করতে হবে। একটা দিয়ে তো খোলা যাবে, বাকিগুলো দিয়ে খোলা যাবে না। বুঝছো? ক্লিয়ার? মানে এটা তুমি চাইলে গণনার গুণনবিধি দিয়ে করতে পারো, ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারো। এখন প্রশ্ন যে ভাইয়া এখানে আপনি যে 5⁴ লিখছেন, এটা কেন লিখছেন? 5⁴ কেন লিখছেন? মানে নিচে 5 কেন, উপরে 4 কেন?
4⁵ কেন নয় বলো তো কেন? দেখো এই যে রিংগুলো আছে না, এই রিংগুলো কিন্তু একই সাথে মাত্র একটা বর্ণ দেখাইতে মানে একটা অঙ্ক দেখাইতে পারবে, রাইট? তাই না? কিন্তু তুমি সংখ্যাগুলোর কথা চিন্তা করো বা অঙ্কগুলোর কথা চিন্তা করো, একই অঙ্ক চাইলে একাধিক জায়গায় একই সাথে বসতে পারে। দেখো এই যে 0 0 বসতে পারে, 0 1 0 বসতে পারবে, 1 1 2 বসতে পারবে, রাইট? তার মানে যেগুলো হচ্ছে আমাদের অঙ্কগুলা একই সাথে একাধিক রিংয়ের মধ্যে একবারেই দেখা যাবে, কিন্তু একটা রিং একই সাথে কিন্তু একটা অঙ্কই তোমাকে দেখাইতে পারবে, রাইট? তোমরা আবার বললো না যে ভাই এই যে নিচে উপরে দেখা যায়, এগুলো কিন্তু না, কাউন্ট হবে কিন্তু মাঝখানেরটা, তাই না? বুঝছো? তার মানে আমরা লিখবো কেমনে? আমরা লিখবো এখানে 4টি রিংয়ের মধ্যে 5টি করে অক্ষর মোদিত আছে, তো মোট লগ সংখ্যা 5⁴। অতএব তালাটি খোলা যাবে না 5⁴ - 1 সংখ্যক উপায়ে। ঠিক আছে, এভাবে লিখবা আর কি। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট আনসারটা এখানে লিখে দিলাম, তুমি একটু সাজাই লিখবা। ও আর টেনশন করার কিছু নাই, আমি আপাতত তোমাদের যেভাবে লিখে দিচ্ছি না, তুমি ওইভাবেই লিখো, কিন্তু পরবর্তীতে আমি তোমাকে প্রতিটা ম্যাথের সলিউশনগুলো আবার দেখাবো যে কিভাবে আসলে বইগুলোতে দেওয়া আছে সলিউশনগুলো। বুঝছো? টেনশনে কিছু নাই। এখানে কি বলছে? খুলনা শহরের টেলিফোন নাম্বারে প্রথমে 72 অথবা 73 অথবা 74 দিয়ে শুরু হয়, যেমন আমাদের 017, 013, 018 এরকম দিয়ে শুরু হয় না? এরকম খুলনা শহরের টেলিফোন নাম্বারে বলছে প্রথমে 72 বা 73 বা 74 দিয়ে শুরু হয়। বলছে ওই টেলিফোন নম্বরগুলো 6 অঙ্ক বিশিষ্ট যদি হয়ে থাকে তাহলে টোটাল কতগুলো সংযোগ সংখ্যা দেওয়া সম্ভব। আচ্ছা, এটা খুবই সিম্পল, তুমি খেয়াল করে দেখো। ধরো 6 অঙ্ক বিশিষ্ট না, 6 অঙ্ক বিশিষ্ট, রাইট? সো 6টা অঙ্ক 1 2 3 4 5 6, রাইট? সো 6 অঙ্ক বিশিষ্ট হইলে তোমার যদি তুমি চিন্তা করে দেখো, প্রথম ঘরে যদি 72 বসে, প্রথম ঘরে যদি 72 ফিক্সড হয়, প্রথম 2টা ঘরে 72 ফিক্সড, ওকে। সো 72 যদি ফিক্সড হয়ে থাকে তাহলে বাকি ঘরগুলোতে কারা বসতে পারবে? বাকি ঘরগুলোতে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক বসতে পারবে। তার মানে বাকি ঘরগুলো ফিল আপ করার উপায় কিন্তু প্রত্যেকটার জন্যই 10 করে, প্রত্যেকটার জন্য কত করে বলো তো? 10 করে, রাইট? তাহলে সবগুলো যদি 10 গুণ করে দেই তাহলে এখানে প্রথমে 72 দিয়ে মোট সংযোগ দেওয়া সম্ভব 10⁴ কত? 4। আর 10⁴ মানে হচ্ছে টোটাল 10,000, তাই না? তাহলে বলো তো এবার, তাহলে যদি এই সেম কাহিনীটা যদি প্রথমে 73 দিয়ে হয়, ধরো এখানে সংযোগের মধ্যে 1 2 3 4 5 6, ধরো প্রথমে হচ্ছে 73 হইল, প্রথমে 73, তাহলে আবারও কি সেম 10টা না, আবারও সেম 10টা না, রাইট? তাহলে আবারও কয়টা হবে বলো তো? আবারও 10⁴ হবে, আবারও 10,000 হবে। তাহলে আবার যদি আমি বলি প্রথমে 10টা না, মানে প্রথমে 73 না, প্রথমে 74 বসবে। প্রথমে কত বসবে বলো তো? 74 বসবে, রাইট? সো প্রথমে যদি 74 বসে তাহলে পরের সবগুলোতে কি 10টার যে কোনো একটা অঙ্ক বসবে। তাহলে এখানেও কি 10⁴ হবে, রাইট? তাহলে এখানেও আমাদের 10,000ই হবে। তাহলে আমাদের টোটাল 30,000 সংযোগ দেওয়া সম্ভব, টোটাল 30,000 সংযোগ দেওয়া সম্ভব। বুঝছো? ক্লিয়ার? তাহলে তুমি জাস্ট এইভাবে লিখে রাখো, আমি যেভাবে লিখছি জাস্ট ওইভাবে লিখে রাখো, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যে প্রথমে 72 দিলেও 10,000 সংযোগ দিতে পারবো, 73 দিলেও 10,000, 74 দিলেও 10,000, তার মানে সব মিলে মোট 30,000 সংযোগ দেওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? পারবা? কনফিউশন আছে কোনো? ঠিক আছে, আচ্ছা।